হয়নি। হ্যাঁ, হিয়ারিং হয়নি, সেটা তো অন্তত কাগজে কলমে সেটাই আমি তো ভাই গোড়া থেকে মামলাটা করেছি। আমি তো বলছি 7 জন, একটা ওই কন্ডম ফ্যাক্টরি, ওই যে লোকটাকে বলছে ফেরত দেবো জমি, আজ দেখেছো ভদ্রলোক বলেছে ডাক্তার, সে ফেরত পাচ্ছে, মানে 1.5 একর 2 একরের বেশি জমিও পেয়েছে, টাকাও সে ফেরত পাবে। সেটা না, একজন হোমস্টেড ল্যান্ড ফেরত পেয়েছে 5খানা মাত্র, আর রেস্ট 5খানা রিজেক্ট হয়েছে। আমি আসবো আপনার কাছে অনুরাধাদির কাছে। আমি ওদের একটা জিনিস, ওদের আমি রেসপেক্ট করি, কারণ ওরা যা বলেছে ভাই লোকের জন্য বলেছে, আই ডু নট নো ল হ্যাজ টু বি চেঞ্জড। অনুরাধাদি 10 বছরে একটা বৃত্ত কি সম্পূর্ণ হলো? ভাগ থেকে গেছে, এখন বৃত্তটা সম্পূর্ণ হলো না। দিদি 1 মিনিট, মামলাটা কিন্তু এরা করেছে, তৃণমূলের কেউ করেনি। কেদার যাদব, অনুরাধা তলোয়ার, তারপরে কি বিপ্লব আমাদের লয়ার ছিলেন, প্রশান্ত ভূষণ এপিডিআর এর লয়ার ছিলেন, কৃষকরা সামনে ছিল, কিন্তু পিছনে আমরা সমস্ত অর্গানাইজেশনস ব্যাক করেছি। তো সেটা ছেড়ে দিন, ব্যাপারটা হচ্ছে বৃত্তটা পূর্ণ হয়নি। বৃত্তটা পূর্ণ হয়নি এই কারণে এখানে আরো ইন্টারেস্ট গ্রুপস ছিল, যেখান থেকে গন্ডগোলটা শুরু হলো অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস আছে বলে, যাদের জমি তারা চাষই করে না, তারা কলকাতায় বসে আছে। আর যে প্রথম সার্ভেটা হয়েছিল ওখানে, সংগতি উদ্যোগের প্রথম সার্ভে, সেখান থেকে বেরোলো 605 জন রেজিস্টার্ড শেয়ার ক্রপার্স আছে, 1200 লোক আছে যারা আনরেজিস্টার্ড, 1000-এর উপরে 2000-2500 ক্ষেত মজুর আছে, ঠিক আছে, 600 না 700 ভ্যান চালকরা আসে। তো জমি ফেরত দিলে এই যে পুরো মানে মোর দেন দ্য ফার্মার্স, এরা যে লোকেরা আছে, এদের কিন্তু সমস্যাটা সমাধান হলো না, এখনো হয়নি। আর খুব আনফর্চুনেটলি আজ পর্যন্ত সরকার ওখানে একটা সার্ভে করেনি। মানে আমার মনে হয় সার্ভে করতে ভয় পেয়েছে। হ্যাঁ, সার্ভে যদি করতো, সিপিএম করেনি ঠিক আছে, লেফট হ্যান্ড করেনি, তাদের ইন্টারেস্ট ছিল না, কিন্তু এই গভর্নমেন্টের তো একটা ইন্টারেস্ট থাকা উচিত ছিল, কে কার জমি কার নামে আছে, হ্যাঁ, কে শেয়ার ক্রপার আছে, কে ভাগ চাষি আছে, কে রেজিস্টার্ড ভাগ চাষি আছে, কে এমনি লিজে জমি নেয়। ওখানে খুব কমপ্লিকেটেড ছিল পুরো মানে ল্যান্ড রিলেশনস। আর এটা খুব স্পষ্ট ছিল কি আইন ভিত্তিক যদি এগোনো হয়, অ্যাকচুয়ালি যারা চাষ করে তারা ডিপ্রাইভড হবে। অনেক জায়গায় মিউটেশন হয়নি জমির, লোকেরা জমি কিনেছে, মিউটেশন হয়নি। চারটে ভাই মুখ্যমন্ত্রী তো আজকেও বলেছেন যে ক্ষেত মজুর বর্গাদাররা তাদের স্বার্থ সুরক্ষিত হবে না। কিভাবে সুরক্ষিত হবে আমাকে এক্সপ্লেইন করুন কিভাবে সুরক্ষিত হবে। আমি এনগেজ করলে তো আমরা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি, আমরা সেই আন্দোলনে পার্ট ছিলাম, আমরা ডিমান্ড করেছিলাম। আমি আসবো অনুরাধাদি আপনার কাছে, আমি আরো একবার অম্বরীশ বাবুর কাছে চলে যাবো। অম্বরীশ বাবু, আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তা থেকে এটা স্পষ্ট যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করার জন্য সরকার সর্বতোভাবে চেষ্টা করবে, অর্থাৎ সিঙ্গুরে কৃষির ওপরই জোর দিচ্ছে সরকার। আপনার কি মনে হয় যে সিঙ্গুরের জমি সেটাতে কৃষি ভালো নাকি শিল্প এলে ভালো হতো? না, এটা আমি তো বলতে পারবো না ওইখানকার জমি কতটা চাষযোগ্য, তবে সত্যি যদি ওখানে যারা আছেন তাদের যদি জিনিসটাকে কৃষিযোগ্য করে তুললে উপকার হয়, তাহলে আমার মনে হয় না সেটাতেই কোনো সমালোচনা করার জায়গা আছে। সেখানে যেভাবে হোক লোকের যদি কোনোভাবে একটা অর্থ সংস্থান হয়, এবং সেটা এখন কোনো ইন্ডাস্ট্রি আমাদের যদি না থাকে, এবং সেটা যদি আমরা ওদের ফেরত দিয়ে কৃষিযোগ্য করে সেখান থেকে যদি তাদের একটা আয় হয়, আমার মনে হয় না সেটা নিয়ে কোনো রকম আপত্তির কিছু আছে। আমরা ব্যবস্থা দিতে পারি যেখানে ইন্ডাস্ট্রি আসে, তাহলে এটা নিয়ে আমার মনে হয় না। যদি কেউ বিনিয়োগে আগ্রহী হয় এবং সেখানে যে পদ্ধতি আজকে সুপ্রিম কোর্ট বলেছে বা আমাদের যা অ্যাক্ট আছে সেই পদ্ধতি দিয়ে যদি আবার সেই সঠিকভাবে যদি আবার সেই জমি নিয়ে আবার দেওয়া যায়, কিন্তু কোনো ভুল পথে নয়, যদি সেটা সঠিকভাবে নিয়ে আবার দেওয়া যায় তখন সেটা ভাবা যেতে পারে। কিন্তু আমি যেহেতু আইনজ্ঞ নই, অতএব কোনটা ঠিক বেঠিক সেটা বলতে পারবো না। অতএব যেহেতু আমি ধরে নেব যে সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে থাকে, তারা সব দিক বিচার করে যে রায় দিয়েছে সেটা সঠিক এবং সেই পথটাই ঠিক পথ। যদি সেই পথে আমরা গিয়ে যদি আবার সেটা নিয়ে আবার দিতে পারি তাহলে দেওয়া যাবে। কিন্তু এখন যেহেতু সেটা একটা ভবিষ্যতের ব্যাপার এবং সেটার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, সেটা ভেবে এখন সেটাকে কৃষিযোগ্য না করে তুলে আমি বসে থাকবো সেটা ভবিষ্যতে আবার কি হবে, আমার মনে হয় না সেটা খুব একটা যুক্তিযুক্ত হবে। অম্বরীশ বাবু অনেক ধন্যবাদ। আমি সুপর্ণ মৈত্রর কাছে আসবো। সুপর্ণ বাবু, সিঙ্গুরের মঞ্চ থেকে টাটাদের উদ্দেশ্যে বার্তা, আমার একই সঙ্গে সিঙ্গুরে কৃষির ওপরেই জোর, আপনার কি বক্তব্য? প্রথম কথা, এই যে শিল্পের সাথে কৃষির একটা কনফ্লিক্টিং রিলেশনশিপ দেখানোর যে চেষ্টা করা হয়, আমি বারবার বলবো যে কৃষিটা একটা শিল্প নয় কেন, এটাই আমার ফার্স্ট কোয়েশ্চেন। সবসময় আমরা দেখাতে চেষ্টা করি যে কৃষিতে আর কিছু হচ্ছে না, রেমিনারেটিভ নয়, রোজগার হবে না, চাষার ছেলে চাষ করতে চায় না, তাই জন্য শিল্প। আমি কিছুদিন আগে একটা ডিবেটে ছিলাম, আমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে না, মেকানাইজেশন এরকমভাবে হচ্ছে যে কৃষিতে আর সেরকমভাবে কর্মসংস্থান হবে না।
আমি ওনাকে ধন্যবাদ জানালাম, জানিয়ে বললাম যে এই যে কিউটা আপনি দিলেন, আমি সেই কিউ থেকে আপনাকে বলছি সেম মেকানাইজেশনটাও কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে এফেক্ট করে এবং দ্য নাম্বার অফ জবস উইচ আর গোইং টু বি জেনারেটেড উইল বি ফার বিলো। সুতরাং তাদের কাছে কোনো উত্তর ছিল না। সুতরাং আমার মনে হয় যে আজকে ভারত এর মধ্যে কৃষিকে অগ্রাধিকার দেওয়া উচিত। সিঙ্গুর নিয়ে বলো, সিঙ্গুরের কৃষি কি হবে? একটা পরিবারের 4 ভাই আছে, 3 জন কিন্তু বাইরে চাকরি করে, একজন করছে এবং চাষটা করে কিন্তু বর্ধমান যখন চাষের সময় তা কিন্তু বাইরে থেকে লোক নিয়ে আসে। I am not going to get swayed by Arun Abudha, very very smart gentleman. আমি মৌপিয়ারকেই কনসেন্ট্রেট করতে চাই ওর প্রশ্নগুলোতে, because that will be easier to answer. উনি আজকে একটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছে দেখলাম, গোয়ালতোড়ে 1000 একর জমি আছে, প্রস্তুত আছে 1 মাসের মধ্যে যাবে। প্রথম কথা হচ্ছে যে টাটা, BMW বা যারা যে কোনো সংস্থা আজকে যদি যার 2 টাকা বিনিয়োগ করে ব্যবসা করেন, তিনিও 4 বার ভাবেন যে কোথায় সহায়ক পরিবেশ আছে সেটা করবেন। আর যত বড় বড় সংস্থা হবে তাদের অনেক সময় লাগে, তারা হয়তো ঠিক যে তাড়াতাড়ি তৎপরতার সাথে এরা জমি ফেরত দিয়েছেন, তারা হয়তো 1 মাসে একসাথে বসে নাও উঠতে পারেন, বিকজ দে মে বি লোকেটেড গ্লোবালি, তাদের পক্ষে সম্ভব নয়। আর আমার মনে হয় যেটা অম্বরিতা বলার চেষ্টা করছিলেন যে তাতেও কিন্তু টাকাদের যে অনীহা, টাকাদের অনীহাটা সেটা এস্টাবলিশ করতে পারবে শাসক। যেটা আমি মুখ্যমন্ত্রী বারবারই বলছি, উনি যে 400 একর নিয়ে বা অনিচ্ছুক কৃষকের ইন্টারেস্ট নিয়ে লড়াই করেছেন, আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আজকে গলাতে একটা যে কন্ডিসেন্ডিং একটা টোন লাগলো, যে টাটা বাবুদের বলে দিচ্ছি, সি দ্য মেসেজ, এই যে একটা মেসেজ যে পারলে আসবেন, না হলে ইটস অলসো ওয়েলকাম। সি আজকে যে জায়গাটাতে প্রত্যেক জায়গায় প্রত্যেক মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, আমি আমাদের প্রধানমন্ত্রীকেও দেখেছি, অরুণ অবধারা হয়তো ক্রিটিসাইজ করতে পারেন, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ প্রত্যেক প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে সারা পৃথিবীতে দৌড়তে হচ্ছে যে কি করে তার দেশে আকৃষ্ট করতে হবে। মুখ্যমন্ত্রীও যাচ্ছেন, উনিও যাচ্ছেন, কিন্তু সেখানে যাচ্ছেন, কিন্তু সেখানে আমি বারবার বলছি যে টোনটা আমি যদি বুঝে থাকি, সোমনাথা টোনটা আমার মনে হয় একটু কন্ডিসেন্ট। ব্যবসায়ীর মতো বড় ইকোনমিস্ট হয় না, সোমনাথ টাকার জায়গায় 3 টাকা হওয়া চাই রোজগার। আমি যেটুকুনি বুঝি, প্রথমে আমি 24 ঘন্টা চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের মতো একটা দিনে সিঙ্গুরে যে মানুষগুলো লড়াই করেছেন এতদিনে, তাদের একটা প্রণাম জানাবার সুযোগ পাচ্ছি। তাদের আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনাদের ধন্যবাদ। মানে যারা টাকা নিয়ে গেছে তাদেরকেও। প্রশ্নটা আসছে, অরুণ অবধারা সুপ্রিম কোর্টকে অশিক্ষিত মনে করতে পারেন, অরুণ অবধারা মনে করতে পারেন যে এখানে হয়তো আইনের জটিলতা দিয়ে কিংবা আইনের ফাঁক দিয়ে আবার টাটাদের হাতে জমি ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টার দিকে অরুণ অবধারা ব্রতী হতে পারেন। কিন্তু আজকে যে মানুষের ঢল ছিল, আজকে কেন কয়েকদিন ধরে যে মানুষের ঢল, যে মানুষের উচ্চারণ ছিল, কখনো মনে হয়েছে ওখানে সব মানুষ আজকে অনুরাধাদি বলছেন বটে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি অনুরাধাদির কথা শুনে, কারণ ওনাকে আমি খুব ভালো করে জানি, উনি এই আন্দোলনে ছিলেন সামনের সারি থেকে। সেই জন্য তো বলছি আমি সামনের সারিতে ছিলাম বলে বলছি, আমি সামনের সারিতে ছিলাম বলে বলছি। মানুষ ওই অঞ্চলের নিশ্চয়ই লাখ লাখ, শুনুন মনে হচ্ছে আপনারা আবার ডিভাইড করতে চাইছেন। কাকে ডিভাইড? ওরাই তো লড়লো, আবার আপনারা ভাবছেন শুনুন শুনুন, এই ভাগাভাগিতে আনার চেষ্টা। আমরা কোনো ভাগাভাগি, শুনুন, আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, আমরা লোকেদের সঙ্গে ছিলাম সেখানে আছি, না ক্ষমতায় গেছি না ভোটে দাঁড়িয়েছি, সোজা কথা। আমরা যেখানে ছিলাম সেখানে মানুষের সঙ্গে ভোটে দাঁড়াবেন না, এবং ভোটে না দাঁড়ানোটা আপনাদের একটা সেফ গেম বটে, কারণ আপনাদের কোনো দায়িত্ব বলে থাকে না। আচ্ছা, আমি 2-3টে জিনিস বলতে চাইছি ওনাকে। যখন মানে আমি জানি না আপনাদের মনে আছে কিনা, 28শে অগস্ট আমরা ওখানে ধর্নায় বসেছিলাম, সবাই ধর্নায় বসেছিলাম। 24শে অগস্ট শুরু হয়েছিল, 24শে অগস্ট, 24শে অগস্ট থেকে ধরুন 29শে অগস্ট না 28শে অগস্ট আমরা ধর্নায় ছিলাম। আমাদের মেম্বাররা বিরক্ত হতে শুরু করলো, বললো মশার কামড় রোজ খাচ্ছি, কি হচ্ছে, পেছনে ফ্যাক্টরি হচ্ছে, আমরা এখানে বসে আছি। সেই জন্য 28শে অগস্টে আমরা ওখানে রাস্তা বন্ধ করেছিলাম, আর টাটার মানে যে কোরিয়ান ইঞ্জিনিয়ার এসেছিল তারা ভিতরে আটকে যায়। সেই সময় থেকে তারপরে কিন্তু টাটা ওখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা কিন্তু খুব আনপপুলার মুভ ছিল। আমরা যেটা করেছিলাম, ইট ওয়াজ নট আ পপুলার মুভ। যারা লিডারশিপে ছিলেন তারা পছন্দ করেননি জিনিসটাকে, তারা মনে করেছিলেন টাটাকে ডাইরেক্ট অ্যাটাক করা হয়েছে। আমার মনে হচ্ছে এই কম্প্রোমাইজিং অ্যাটিটিউড, শিল্পের সঙ্গে, বা আমি শিল্পের সঙ্গে বলবো না, আমি বলবো বড় লোকেদের সঙ্গে, রিচদের সঙ্গে কম্প্রোমাইজিং অ্যাটিটিউড, একদিকে প্রচন্ড ধরনের প্রচার করা কি আমরা গরিবের পক্ষে, আরেকদিকে স্টেপস নেওয়া, যেটা আপনি কলকাতা দেখুন,
কিন্তু সিঙ্গুরের যে আন্দোলন একটা ল্যান্ডমার্কে পরিণত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেন, করেছে সিঙ্গুরের মানুষ, করেছে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে। আমার মনে হয় না কোনো ব্যক্তি কোনো পার্টি সমর্থন করছি, কোনো পার্টি এটা দাঁড়িয়েছে, কোনো ওখানকার ভাত চাষীদের কাছে বর্গা চাষীরা আন্দোলনটা আরম্ভ করেছিলেন, কিন্তু তারা কিছু পাবে না। আমাকে বলতে দেবেন প্লিজ, আপনারা কিছু পাবেন না ইন দ্য প্রসেস। আপনারা বললেন ভাত চাষীরা আছে তারা কিছু পাবে না। মৌপিয়া সেই অঞ্চলের মানুষদের দিয়ে বাইরের মানুষরা তারা সমর্থন জানায়, সেই অঞ্চলে যে মানুষরা তারা নেতা নেত্রী চুজ করে নেন। মমতা ব্যানার্জির মতো সততার সাথে যে নেতৃত্ব দিয়েছেন তাকে ওই অঞ্চলের মানুষরা চয়েস করেছে। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, সেখানে কে বাদ গেছে কে না গেছে সেটা কোনো প্রশ্ন নয়। মমতা ব্যানার্জি কালকেও আহ্বান জানিয়েছিলেন সবাই আসুক আজকে এই মঞ্চে। আমার যতদূর মনে আছে মমতা ব্যানার্জি কিন্তু কম্প্রোমাইজের জন্য আমাদের এতে এলেন, কি বলে ওই গোপাল গান্ধীর সঙ্গে, না 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 গৌতম দেব, বুদ্ধ ভট্টাচার্য সবাই ছিল। রাজভবন এবং তথ্যকেন্দ্রে 7ই সেপ্টেম্বর 2 দফায় বৈঠক হয়েছিল, 7ই সেপ্টেম্বর 2008 বৈঠক হয়েছিল। আলটিমেটলি সি এগ্রিড যে 600 তো কিছু কম্প্রোমাইজ করা কেন হবে যদি সরকারের পক্ষ থেকে যেহেতু আন্দোলন চলছে, সরকারের পক্ষ থেকে একটা রফা সূত্র খোঁজার চেষ্টা ছিল। রফা সূত্র কি তো পরে তো বলবো কোনটাই চাই না। রফা সূত্র খোঁজার জন্য ডেসপারেট কি বলেছিলেন যে এপার থেকে ওপারে নিয়ে যাব, যারা অনিচ্ছুক ছিল। তো এটা মনে রেখো আজকেও 9000 কতশো বললো 9117 জন ইচ্ছুক, মানে টাকা নিয়ে চলে গেছে তারা। এবং তুমি 800 জন চেক, 800 জন চেক মানে তারে পর্চা মানে তারা টাকা নিয়ে চলে গেছে। 800 জনের অনিচ্ছুক পেয়েছে, তার মানে টোটাল হচ্ছে প্রায় 10,000। আর 997 একর হলো 60,000 কাঠার কাছে, এক একজনের ভাগে হলো 6 কাঠা করে, অ্যাভারেজ 6 কাঠাস। হ্যাঁ, এবং এই যে আমি বারে বারে বলছি, এই যে বলেছে না যে এই সেকশন 4-এ আলাদা করে নোটিশ দিতে হবে, এই 11,000 করতে গিয়ে ভারতবর্ষের অবস্থা হলো আজকে বলছিলাম নবী মুম্বাই এয়ারপোর্টটা উড়ে গেল। শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে নতুন কোন শিল্প আসবে। আমি এই জায়গাটাতেই আসবো, কারণ যে পয়েন্টটা অরুণবাবু তুলেছেন যে এই রাজ্যে অন্তত জমির যে বিন্যাসটা, এটা স্বামীনাথন সেই সময় সিঙ্গুর আন্দোলন যখন চলছে তখন তুলেছিলেন যে এই জমির যত মালিকানা সত্যি সত্যি যদি কৃষির ওপর নির্ভর করে থাকতে হয় তাহলে তাই দিয়ে কি তাদের যে সার্বিক ভালো থাকা